এখানে সাধারণ মানুষ রাজপথ দখলে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। যুবদল কর্মী শাওন হত্যার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ। জানাজায় অংশ নিয়ে সরকার পতনের হুঁশিয়ারি নেতাদের। নয়াপল্টনে মশাল মিছিল। বাংলাদেশের সকল মানুষ এই কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। ফয়সালা হবে রাজপথে। লড়াই হয়তো করতেই হবে, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে, পুলিশের উপর হামলা করলে আমরা জনগণকে সাথে নিয়ে তার প্রতিহত করব। আপনারা নির্বাচনকে ভয় পান, তাই ছলে বলে কৌশলে সব সময় নির্বাচন থেকে দূরে থাকতে চান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমার সীমান্ত ঘেঁষে বাড়ছে সংঘাতপূর্ণ এলাকা। দেশের অভ্যন্তরীণ সহিংসতার কারণে রোহিঙ্গা ইস্যু থেকে মনোযোগ সরে যাচ্ছে বিশ্ববাসীর, জাতিসংঘের প্রধানমন্ত্রী। গ্যাস স্বল্পতায় নাকাল রাজধানীবাসী। অনেক এলাকার বাসাবাড়িতে জ্বলছে না চুলা, চাপ কম সিএনজি স্টেশনেও। শিল্প কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। জমি অধিগ্রহণ দেরি হওয়ায় জোড়াতালি দিয়েই রাস্তা বাড়াচ্ছে মেট্রো রেল। ডিসেম্বরেই হবে শেওড়াপাড়া কাজীপাড়ায়। যানজট নিরসনে চট্টগ্রামে হচ্ছে আরও একটি ফ্লাইওভার। এবং নিজ জেলায় সংবর্ধনায় সিক্ত সাবজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন। আনন্দে ভাসছে সাতক্ষীরাবাসী। নারী ফুটবলে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা ও নৈরাজ্য করলে দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। রাজধানীতে প্রতিবাদ সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। এছাড়াও সহিংসতার প্রতিবাদে রাজপথে মিছিল করে দলটি। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির জ্বালাও পোড়াও কঠোর হাতে দমন করা হবে বলে জানান নেতারা। বিএনপির সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মোহাম্মদপুর টাউন হলের সামনে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় মহানগর নেতারা বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির জ্বালাও পোড়াও কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন তারা। যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসলো। একই ইস্যুতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে কেন্দ্রীয় ১৪ দল। সেখানে নেতারা বলেন, ভয় পায় বলেই নির্বাচন থেকে দূরে থাকতে চায় বিএনপি। ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার। আমরা অবতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকবো। আমরা কারোর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, কিন্তু সন্ত্রাস করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে, পুলিশের উপর হামলা করলে জনগণকে সাথে নিয়ে তার প্রতিহত করব। নেরা বেলতলা একবারই যায়। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের কফিনের শেষ প্যালেটটি আপনারা ঠুকে দিয়েছেন। সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর কোনো খবর হবে না। এবারে নির্বাচনে যদি শেখ হাসিনাকে নির্বাচিত করে আজীবন তাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তার হাতে থাকে, তার ব্যবস্থা করতে হবে। তার কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশ ভালো থাকে। আপনারা জনগণকে ভয় পান, জনগণ আপনাদের ভোট দেবে না, এটা আপনারা জানেন। তাই আপনাদের এই মুখোশ উন্মোচিত করতে চান না। আপনারা নির্বাচনকে ভয় পান, তাই ছলে বলে কৌশলে সব সময় নির্বাচন থেকে দূরে থাকতে চান। বিএনপির জোটের নৈরাজ্য প্রতিহত করতে ১৪ দল মাঠে থাকবে বলেও জানান নেতারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের নতুন বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংঘাতের জন্য রোহিঙ্গা ইস্যু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের এক সভায় কথা বলেন তিনি। আজ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কথা ছিল মিয়ানমার বিতাড়িত এসব নাগরিকদের ফিরিয়ে নেবে তার দেশে, কিন্তু গেল কয়েক বছরে বৈঠকের পর বৈঠক আর সমঝোতা থেকে চুক্তি কোনো প্রতিশ্রুতি রাখেনি মিয়ানমার। একজন রোহিঙ্গাও ফেরত যায়নি তাদের বাসভূমিতে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লোটে নিউ ইয়র্ক প্যালেসে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার ভিডিও চিত্র যখন দেখানো হচ্ছিল বড় পর্দায়, তা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সরকার প্রধান। এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। প্রধানমন্ত্রীর চোখের পানি মুছছেন এমন একটি স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভাইরাল সেই ছবি। রোহিঙ্গা সংকট ঘনীভূত হওয়ার পরও বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় হতাশা ব্যক্ত করেন শেখ হাসিনা। বাংলাদেশ is against any form of impunity from justice and will support any initiative to ensure justice. Bangladesh looks forward to their stronger role to ensure sustainable repatriation of Rohingyas to their homeland. মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু ইস্যুর কারণে বিশ্ব সম্প্রদায়ের নজর থেকে রোহিঙ্গাদের অমানবিক কষ্টের জীবনের ইস্যুটি দূরে সরে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। To create pressure on Myanmar to stop the continued repression of ethnic and religious minorities. To strongly ask for Myanmar's adherence to its commitments. বর্তমান সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও সেখানেই রয়েছে বলেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকেও রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপরে চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। এই বৈঠকে সৌদি আরব, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লোটে নিউ ইয়র্ক প্যালেস, ম্যানহাটন, নিউ ইয়র্ক। এদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে দিন দিনই সংঘাতপূর্ণ এলাকার সংখ্যা বাড়ছে। বন্ধ হচ্ছে না গুলি ও গোলাবর্ষণও। সীমান্তে একদিকে যেমন উৎকণ্ঠা বেড়েছে, অন্যদিকে আতঙ্কে ক্ষেত খামারের কাজকর্ম প্রায় বন্ধ। আর এতে এলাকার মানুষ এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। উখিয়ার পালংখালী সীমান্ত ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। উখিয়ার পালংখালী সীমান্তের আঞ্জুমানপাড়া, পূর্ব ফাঁড়ির বিল ও পটতলী সীমান্ত ঘেঁষে রয়েছে হাজার হাজার একর চাষাবাদের জমি। আছে 15টির মতো মৎস্য ঘের। এসবের পাশে বয়ে গেছে পালংখালী খাল, চারদিকে সবুজের সমারোহ। চাষাবাদ, মৎস্যঘের ও খালে মাছ ও কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করে 10,000-এর বেশি মানুষ। কিন্তু সীমান্ত উত্তেজনার রেশ এখন এসব এলাকায়। সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টারের গোলার বিকট শব্দ ভেসে আসে প্রতিনিয়ত। পর্যটক থাকতে পারি নাই, যেরকম বোমা মারা শুরু করতেছে। মাঝখানে শ্বাস করেছে, শ্বাসের মধ্যে ধরো যায় আত্মাই আত্মাল্লাই কি হয়েছে সমস্যা। গোলাগুলি লাগলে কি আর তো বই লাগে জানুয়ারির। আতঙ্কে গেল 3 দিন ধরে জীবিকার একমাত্র উৎস চাষাবাদ, মৎস্যঘের ও খালে যেতে পারছেন না এলাকার কৃষক, দিনমজুর ও জেলেরা। তারা মারেরুন তো আর এটা সাইড দেখি রিনলারি হন্নত মারে তো কোনো চোখও দেখি মা খাইলে মাঝে দিন বেশি। আমরা তো এখানে যাইতাম, এখন যেতে পারতেছি না। গোলাগুলি আছে, বই আতঙ্ক হয়ে আছি আমরা। তত্তর করে ঘর বাড়ি কাঁপতেছে, আর এরকম শিশুগুলো মানে বয়ে চিৎকার করতেছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, মিয়ানমারের আগ্রাসী আচরণে সীমান্ত এলাকার মানুষ এখন চরম আর্থিক সংকটেও পড়েছে। এখন ধান চাষের মৌসুম, আপনার সার প্রয়োগ করতে হয়, তারপরে আগাছা পরিষ্কার করতে হয়, এবং আমাদের এখানকার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ করে নাব নদীতে মাছ ধরে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে গেলে এখানকার মানুষ খুবই অর্থনৈতিক সংকটে আছে। সীমান্ত এলাকার লোকজনকে সরিয়ে নিতে উখিয়ায় 100 পরিবারের তালিকা ও জায়গা চিহ্নিত করা হলেও এখনও শুরু হয়নি সেই প্রক্রিয়া। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গ্যাস স্বল্পতায় নাকাল রাজধানীবাসী। অনেক এলাকার বাসাবাড়িতে জ্বলছে না চুলা, চাপ কম সিএনজি স্টেশনেও। আর শিল্প কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। এই অবস্থায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি আবাসিকে পাইপলাইনের বদলে এলএনজির ব্যবহার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপি রিপোর্ট। মাংস রান্নার উদ্দেশ্যে চুলায় মশলা চাপিয়েছেন রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা রিতা আক্তার। 2 ঘন্টা পেরিয়ে গেলেও মশলার রঙে আসেনি কোনো পরিবর্তন।
অন্যদিকে কোনো উপায়ন্তর না পেয়ে শেষ ভরসা মাটির চুলা বেছে নিয়েছেন আরেক গৃহিণী। শুধু আগারগাঁওই নয়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, বনশ্রী, রামপুরা সহ বেশিরভাগ এলাকাতেই গ্যাস সংকটে নাকাল নগরবাসী। এটা 2 ঘন্টা ধরে বসেছি, মাংস রান্না আর কি, পেঁয়াজ ভাজতেছি, হয় না হন। ভোর 5টা বাজে থাকিয়া আবার আসে বিকাল 3টা-4টার দিকে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোর অবস্থাও খুব একটা সুখকর নয়। গত প্রায় 1 মাস ধরে চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস চেম্বার পরিপূর্ণ করতে পারছেন না চালকরা। গ্যাস ঢোকে না, হাওয়া ঢোকে। দ্বিতীয়ত আমাদের বারবার গ্যাস লড়াই, এটা হলো একটা হয়রানি। একটু গ্যাস নেওয়ার পর আবার একটু চালানোর পর আবার গ্যাস ফুরিয়ে যায়, আবার আসতে হয়। শিল্পোদ্যোক্তারা বলছেন গ্যাসের সমস্যা পুরনো হলেও চলতি মাসের শুরু থেকেই সংকট প্রকট আকার ধারণ করেছে, যার বিরূপ প্রভাবে সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। দেশে গ্যাসের মোট চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট হলেও নানাবিধ সংকটে বর্তমানে সরবরাহ নেমে এসেছে ২,৭৫০ মিলিয়ন ঘনফুটে। স্বল্পমেয়াদে গ্যাসের সংকট মোকাবিলায় বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাসের বদলে এলপিজি ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাইপলাইন গ্যাসের পরিবর্তে এলপিজির উপর আমরা ভর করব রান্নার কাজে বা বাসাবাড়ির কাজে। দেশে ২০১৫ সাল থেকেই ক্রমাগত গ্যাসের উৎপাদন কমছে। সিএনজি স্টেশন, আবাসিক খাত ছাড়াও গ্যাস স্বল্পতায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন, যা দেশের সামগ্রিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে এবং সামনের দিনের পরিণতি আরও খারাপ হওয়ার শঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও গ্যাস উত্তোলনের বিকল্প নেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জমি অধিগ্রহণ শেষ না হলেও শেওড়াপাড়া কাজীপাড়া স্টেশনে স্বাচ্ছন্দ্যে ওঠানামার জন্য প্রশস্ত রাস্তা ডিসেম্বরের আগেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা বলছেন, যেহেতু জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় একটু দেরি হচ্ছে, তাই আপাতত আগের জায়গাতেই ফুটপাতের সঙ্গে ড্রেনের ওপর স্ল্যাব বসিয়ে পথ প্রশস্ত করা হচ্ছে। রাশেদ লিমনের রিপোর্ট। আপাতত সীমানা এই লাল দাগ, জটিলতা কাটেনি এখনো, তাই চলছে স্বল্পমেয়াদী সমাধান খোঁজার চেষ্টা। মেট্রো রেলের শেওড়াপাড়া কাজীপাড়া স্টেশনের ওঠানামার জায়গা নিয়ে সমস্যা তো নতুন নয়। এরই মধ্যে স্থায়ী সমাধান হিসেবে দুই পাশের বেশ কিছু জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন। তবে সেই প্রক্রিয়া শেষ হতে লাগবে আরও কিছু সময়। এদিকে কড়া নাড়ছে উদ্বোধনের দিনক্ষণ, তাই তো আপাতত চলছে বিকল্প পথ তৈরির কাজ। আগের ফুটপাতের সঙ্গে ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে প্রশস্ত হবে পথ। কাজীপাড়া এবং শেওড়াপাড়া দুটি স্টেশনে যে আমাদের জায়গা এখন পর্যন্ত এক্সিস্টিং যে জায়গাটা আছে, সেই জায়গার মধ্যেই নতুন করে ড্রেন নির্মাণ করছি। এই ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে তার উপরেই আমরা ফুটপাথগুলো প্রশস্ত করে নির্মাণ করে দিচ্ছি। যেই জায়গাটুকু ইতিমধ্যে বিদ্যমান রয়েছে, পূর্ণাঙ্গ আমাদের 3 মিটার প্রশস্ত ফুটপাথ হয়তো থাকবে না, কিন্তু জনগণের মুভমেন্ট করার জন্য অসুবিধা হবে না, সেইভাবেই আমরা তৈরি করে দিচ্ছি। কর্তৃপক্ষ বলছে এই 2 স্টেশন বাদে বাকি 7টি স্টেশন এখন পুরোপুরি তৈরি। প্রতিটি স্টেশনেরই লিফট, সিঁড়ি কিংবা চলন্ত সিঁড়ির জন্য রয়েছে ওঠানামার পর্যাপ্ত জায়গা। আর এই অংশের জমি বুঝে পেলে তখন আর বেগ পেতে হবে না। আরও প্রশস্ত করবার জন্য আমরা প্রাইভেট ল্যান্ডকে অ্যাকুইজিশনের প্রস্তাব দিয়েছি। তো সেই প্রস্তাবটা ইতিমধ্যে ডিসি অফিসে তারা কার্যক্রম করেছেন, অনেক দূর এগিয়েছেন। কিছু নোটিশ সংশ্লিষ্ট জমির মালিকগণ পেয়েছেন, তারা তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। শুধু কাজীপাড়া শেওড়াপাড়ায় আমরা এই ধরনের সমস্যা ভুগছি, অন্য জায়গায় আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই। এদিকে কেবল এই জায়গাতেই সড়কেও এখনো শেষ হয়নি ভোগান্তি। আইনি জটিলতা কাটিয়ে শেওড়াপাড়ার এই জায়গার মূল সড়কের কাজও শুরু করেছে ডিএনসিসি। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে কাজ শেষ হতে খুব বেশি সময় লাগবে না। আর তাই যদি হয় তাহলে কেবল উপরেই নয়, ডিসেম্বরের আগেই নিচের রাস্তাও স্বস্তির যোগান দিবে নগরবাসীর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল নতুন এক উচ্চতায় উঠেছে সাবিনার নেতৃত্বে। দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলারকে পেয়ে আনন্দে ভাসছে সাতক্ষীরাবাসী। নিজ জেলায় পা রাখার পর সংবর্ধনায় সিক্ত হন সাবিনা। এমন একটি আনন্দময় দিনের জন্য অপেক্ষায় ছিল সাতক্ষীরাবাসী। অবশেষে শেষ হয় তাদের অপেক্ষার পালা। খুশির জোয়ার নিয়ে নিজ জেলা সাতক্ষীরায় হাজির হন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। সাতক্ষীরাবাসী পেল তাদের গর্ব, তাদের অহংকারের মানুষটিকে। তাই তাদের আনন্দ আর উচ্ছ্বাসের যেন শেষ নেই।
এর আগে শুক্রবার ভোর 5টায় ঢাকা থেকে নিজ জেলায় পৌঁছান অধিনায়ক। এ খবর পেয়ে সকাল থেকেই সাবিনার বাসায় ভিড় করেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারকে। এটা হচ্ছে আমার ক্যারিয়ারের বেস্ট অর্জন এবং নিজের জন্মভূমি এখানে এসে মানুষ যেভাবে সম্মান জানিয়েছেন সেটা আসলেই আমি অনেক কৃতজ্ঞ সাতক্ষীরাবাসীর প্রতি। এমন আনন্দের মাঝেও শূন্যতা আছে সাবিনার। মনে পড়ছে বাবা ও কোচ আকবর আলীকে। জেতার পরে তো বাংলাদেশের মানুষের সাথে সাথে ওনার কথা আমার মনে পড়েছে এবং এটা তো অবশ্যই একটা বেদনাদায়ক ব্যাপার আমার জন্য। উনি থাকলে হয়তো সব থেকে বেশি খুশি হতেন, তার সাথে সাথে আমার বাবাও যদি বেঁচে থাকতেন অনেক খুশি হতেন। সাফ শিরোপা দেশের ফুটবলে নতুন এক দ্বার উন্মোচন করবে বলে মনে করেন সাবিনা। প্রতিবন্ধকতার সাথে সাথে আমার মনে হয় যে মেয়েদের একটা দ্বার প্রান্ত খুলে গিয়েছে, যে মেয়েরা এখন নির্দ্বিধায় তারা চাইবে ফুটবল খেলতে, তাদের নিজেদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে। নেক্সট জেনারেশন যারা আসবে এবং ফুটবলটাকে আরো ডেভেলপ করার জন্য এটাকে নিয়ে আরো কাজ করতে হবে। নিজ হাতে গড়া ওরিয়র স্পোর্টিং একাডেমি নিয়েও বড় স্বপ্ন সাবিনার, যেখানে প্রশিক্ষণ নিচ্ছেন 120 জন নারী পুরুষ ফুটবলার। আগামী 30 সেপ্টেম্বর মালদ্বীপের লিগে খেলতে যাবেন সাবিনা। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতায় রোহিঙ্গা ইস্যু থেকে মনোযোগ সরে যাচ্ছে বিশ্ববাসীর, বৈঠকে শেখ হাসিনা। এবং গ্যাস স্বল্পতায় নাকাল রাজধানীবাসী, অনেক এলাকার বাসাবাড়িতে জ্বলছে না চুলা, চাপ কম, সিএনজি স্টেশনেও শিল্প কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।